হোয়াট আর দ্য টাইপস অফ ফ্যামিলি, তোদের যে দুটো টাইপ লাগবে, কি টাইপ? নিউক্লিয়ার এর জয়েন্ট। কোনো ফ্যামিলিতে একটা সিঙ্গেল পার্সন থাকতে পারে, সিঙ্গেল মেম্বার ফ্যামিলি হতে পারে। কোথাও বলা আছে মোর দেন টু ডেফিনেশনে? হ্যাঁ হতে পারে, ঠিক আছে, তোরা পাবি না সেটা আলাদা, তোদের শেখানোর জন্য ওরকম ফ্যামিলি অ্যালট করা হবে না, বাট সিঙ্গেল মেম্বার ফ্যামিলি হতে পারে। ধর বয়স্ক বাবা মা আলাদা থাকতেন, একজন মারা গেছেন, হয়ে গেল একটাই, একজনই থাকে। তোদের হোস্টেল বা মেস যেটা, সেটা কি ফ্যামিলি? কি সেটা? হাউস হোল্ড, ঠিক। তাহলে বাড়িতে যে কাজের মেম্বার থাকেন, যিনি হয়তো 20 ইয়ার্স এর উপরে কাজ করছেন, তিনি কি ফ্যামিলি? হাউস হোল্ড। সেরকম সিমিলারলি এটাও হাউস হোল্ড, হোস্টেল বা মেস। তো ডায়েট সার্ভে যেটা তোদের নিতে হবে, এটার জন্য মিনিমাম তোরা সবাই তো যাবি, দুটো ব্যাচ যাবি, কজন আছিস? 15, 15, 30, 10, 10, 20, আমি ধরে নিচ্ছি 20-18 জন অন্তত যাবি। তাদের মধ্যে কালকেই যাবি। তো ডায়েট সার্ভেটা আমি বলবো বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো তোরা মোটামুটি সবাই নিতে পারবি, যেমন মেজারমেন্ট, যেমন এনভায়রনমেন্টাল স্যানিটেশন দেখা, যেমন হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস দেখা, এগুলো সবাই নিতে পারবি। কিন্তু ডায়েটটা প্র্যাকটিক্যালি চেষ্টা করিস যারা একটুখানি রান্না সম্পর্কে জ্ঞান আছে সেই 2-3 জন ডায়েটটা নিবি। কেন? কারণ ডায়েটে অনেকগুলো মেথড ফলো করা হয়, ঠিক আছে, বিভিন্ন মেথডে ডায়েট সার্ভে করা হয়। এখানে দেখ কয়েকটা নাম দেওয়া আছে, 3টে নাম দেওয়া আছে। একটা হচ্ছে ওয়েটমেন্ট অফ র ফুড, ওয়েট অফ কুকড ফুড, আর ওরাল কোশ্চেনের মেথড, 3টে। তাহলে মেইনলি 3টে। এক হচ্ছে ফার্স্টে যে ওরা র কুকিং মেটেরিয়ালসটা নিয়ে এলো বাজার থেকে, সেইটাকে ওয়েট করা হচ্ছে। সেটা কি করা পসিবল তোদের পক্ষে? নয়। রান্না হয়ে যাওয়ার পর যে কুকড ফুডটা হলো সেইটা আমরা ওয়েট করে দেখছি, সেখান থেকে কিছু হিসাবপত্র বার করব, সেটাও করা পসিবল তোদের? সেটাও নয়। তাহলে কোনটা পসিবল? শুধু ওরাল কোশ্চেনিয়ার। তাহলে এই যেহেতু ওরাল কোশ্চেনিয়ারটা করা পসিবল বা ফিজিবল, এটার অনেকগুলো ড্রব্যাক আছে, ঠিক আছে। খুব মানে খুব ভালো মেথড এটা নয়, কিন্তু অনেকগুলো ড্রব্যাক আছে, কিন্তু আমাদের হাতে কোনো অপশন নেই আদার দেন দিস মেথড। তো কি করা হয় এই মেথডে? লাস্ট সানডে ব্রেকফাস্টে কি খেয়েছিলি মনে আছে? হ্যাঁ খেয়েছিলি। 10th ফেব্রুয়ারি কি খেয়েছিলি মনে আছে? মনে নেই। কালকে কি খেয়েছিস মনে আছে? কালকে কি খেয়েছিস ব্রেকফাস্টে? কি খেয়েছিস? আচ্ছা, কালকে ব্রেকফাস্টে কি খেয়েছিস কজনের মনে নেই? হাত তোল। সবার মনে আছে, তাই তো? তাহলে কিছুই খাসনি সেটা মনে আছে তোর অ্যাটলিস্ট, কিন্তু 10th ফেব্রুয়ারি কি খেয়েছিলি সেটা বা খাসনি সেটা মনে নেই। এইটা আমি কেন বললাম? এটা কারণ হচ্ছে এই মেথডটা আমরা যেটা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে 24 আওয়ার্স রিকল মেথড। এই নামটা বলতে হবে, 24 আওয়ার্স রিকল মেথড। কেন 24 আওয়ার্স? আমাদের মেমোরিতে 24 to 48 আওয়ার্সের মেমোরি সবচেয়ে বেশি সার্ভ থাকে, কারণ খুব রিসেন্ট মেমোরি তো। এটা একদম যেটাকে বাংলায় বলে পুঙ্খানুপুঙ্খ বা ডিটেইলডে তোর মনে থাকবে। তাহলে 24 আওয়ার রিকল মেথড, এইটা একটা নাম মনে রাখতে হবে। 24 আওয়ার রিকল মেথড, এই মেথডটার নাম। এরপরে আইডিয়ালি আরো কয়েকটা রুল ফলো করা হয়, যেমন হচ্ছে যে আমরা যে দিনের ডায়েট সার্ভেটা নেব, একটা হোল ডে কম্প্রাইজেস অফ অ্যাটলিস্ট 3 to 4 মিলস, দুটো স্ন্যাক্স, তার মধ্যে একটা ব্রেকফাস্ট থাকে, আর দুটো মিল থাকবে, অ্যাটলিস্ট 3টে থাকবে, আর 4টে বা 5টাও থাকতে পারে। তাহলে এই পুরো একটা সাইকেল আমি নেব একটা দিনে 24 আওয়ার্স ডিউরেশনে। তো সেই ডিউরেশনটা তোরা যখন যাচ্ছিস, সাপোজ তোরা কালকে গিয়ে পৌঁছবি সকালবেলা 11টার সময়, তাহলে তখন ওদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, লাঞ্চ হয়তো হয়নি। তাহলে তোরা ব্যাক 24 আওয়ার্সের নিবি। তার মানে হচ্ছে আগের দিন সকাল 11টার পর থেকে, মানে আগের দিনে ব্রেকফাস্টের মধ্যে ইনক্লুড হলো না, লাঞ্চ হলো, স্ন্যাক্স হলো, ডিনার হলো, ওই দিনে ব্রেকফাস্ট হলো, ঠিক আছে। 24 আওয়ার্স মানে কিন্তু ওই দিন থেকে 24 আওয়ার্স, নট নেসেসারিলি যে প্রিভিয়াস ডে সকাল থেকে রাত পর্যন্ত, সেটা নয়। আচ্ছা, আরেকটা কি হতে হবে? আরেকটা হতে হবে যে আগের দিনটা প্রেফারেবলি ইজ নট এ ফিস্ট, নট এ ফাস্ট, নট এ ভেজিটেরিয়ান ডে, নট এ নন ভেজিটেরিয়ান ডে, নট এ ইনভিটেশন ডে। সেরকম হওয়ার চান্স যদি থাকে, এটা তোদের ওপর নির্ভর করছে না, তোদের দেখ কালকেই যেতে হবে। তাহলে আজকের দিনটাতে যদি ওদের কোনো পিকনিক থাকে, কোনো পার্টি থাকে, সেই দিনগুলোতে কিন্তু ডায়েটটা চেঞ্জ হয়ে যায়, হয়তো আমাদের সবারই হয়ে যায়।
তাহলে প্রেফারেবলি এটা নিয়ম হচ্ছে যে আমরা যে দিনটা সিলেক্ট করব তার আগের দিনটা কিন্তু ওই ফাস্টিং, ফিস্ট, ভেজিটেরিয়ান ডে, নন ভেজ ডে বা কোনো রিলিজিয়াস ডে এরকম যেন না হয়। এর জন্য আরেকটা জিনিস ফলো করা হয় আইডিয়ালি, 24 আওয়ার রিকল মেথডটা করার জন্য আমরা 3টে দিন প্রপোজ করি। একটা ডায়েটারি সাইকেল 7 ডেজ বা 21 ডেজের হয়, 7 দিন বা 3 উইকস। তার মধ্যে যে কোনো 3টে দিন আমরা নেওয়ার চেষ্টা করি, যার মধ্যে 2টো উইকডেজ পড়বে, একটা উইকেন্ড পড়বে, 2টো উইকডেজ পড়বে আর একটা ডে পড়বে উইকেন্ড। কেন? উইকেন্ডেও আবার আমাদের প্রোগ্রাম থাকে, ভালো খাওয়ার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, সেই জন্য বলা হয় যে 2টো তোর এই যে উইকডেজ আর একটা সানডে পড়বে। তো সেটাও আমাদের পসিবল নয়। আমাদের হাতে অপশন বেঁচে রইল কি, ওই আগের দিনে 24 আওয়ার্সে যা খেয়েছে সেটাই নিতে হবে। যদি তোদের লাক ভালো থাকে সেটা নর্মাল ডে হবে। নর্মাল ডে হলে ওদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা হ্যাঁ বল। রমজান মাস চলছে, ভালো পয়েন্ট ইয়ে করেছে। তাহলে কালকে তোদের ফ্যামিলিটা কি মুসলিম ফ্যামিলি? তোরা জানিস না সেটা। তাহলে যদি মুসলিম ফ্যামিলি হয় তাহলে কিন্তু একটা এই ক্ষেত্রে বড় রকমের গ্যাপিং চলে আসবে, কারণ ওনারা খান একদম সকালে সূর্য ওঠার আগে, আবার রাত্রিবেলা, তাই তো? তাহলে সেটা কালকে তোরা বুঝতে পারবি কি ফ্যামিলি অ্যালট হচ্ছে। যদি রোজা ফ্যামিলি না হয় তাহলে আর এই দিনগুলো যদি না পড়ে তাহলে এটা একটা নিউট্রিশনাল স্ট্যাটাসের সঙ্গে একবার ট্যালি করতে পারে। আমাদের ডায়েট সার্ভের পারপাস কি? পারপাস হচ্ছে ওদের নিউট্রিশনাল যে অ্যাসেসমেন্ট আমরা করব, নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের সঙ্গে ডায়েট সার্ভেটা ঠিকঠাক একবার কম্পেয়ার করা যাচ্ছে কিনা। তোরা আজকে যদি ওদের একটা ফিস্ট ডে থাকে যে প্রচুর পরিমাণে মাংস হয়েছে, প্রচুর খেয়েছে, কালকে দেখা গেল প্রোটিন একদম সারপ্লাস, সবাই খায় প্রোটিন খুব বেশি, তোরা যখন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করছিস দেখছিস সবাই খুব এরকম পাতলা, লিন অ্যান্ড থিন, তাহলে তো ম্যাচ করলো না। তাহলে সেই ম্যাচ করার সম্ভাবনাটা এই ক্ষেত্রে অনেক বেড়ে যাবে যদি এই জিনিসগুলো না হয়, মেনটেন করা হয়। আচ্ছা, আর কি করা যেতে পারে? একটা হচ্ছে ওইখানে গিয়ে ডায়েট সার্ভের সঙ্গে, ডায়েট সার্ভেতে কি কি দেখবি আমি বলে দেবো, তারপরে একটা দেখবি সেটা হচ্ছে কুকিং প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। কুকিং প্র্যাকটিসের কিছু জেনারেল রুলস থাকে, সেইগুলো দেখে নিতে হবে। আর কুকিং এর স্যানিটেশনের জায়গাটা দেখতে হবে। 3 নম্বর হচ্ছে সল্ট টেস্টিং করতে হবে। আর 4 নম্বর হচ্ছে কিচেন গার্ডেন বলে একটা কথা আছে, এটা জানিস? তাহলে ফার্স্টে আমরা ডায়েট সার্ভে, সেকেন্ডে হচ্ছে কুকিং প্র্যাকটিস দেখব, 3 নম্বরে কিচেন গার্ডেন, আর 4 নম্বরে হচ্ছে সল্ট টেস্টিং। কুকিং প্র্যাকটিসের জন্য জেনারেল যে রুলগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে আমরা কি টাইপের খাবার প্রেফার করি, রোস্টেড নাকি স্টিমড? সবসময় স্টিমড। তাহলে কেন স্টিমড, কেন রোস্টেড নয়, বা কেন ডিপ ফ্রাইড নয়? হ্যাঁ, অবশ্যই রোস্টেডে বা স্মোকড ফুডে সবসময় আমরা বলি কার্সিনোজেন বা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়, সেই জন্য স্টিমে সেটা হবে না। আর কিছু আছে, যেমন হচ্ছে তোর ধর কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করা আছে। ফার্স্টে হচ্ছে অ্যাভয়েড ফুড ফ্যাটস অ্যান্ড ডিসকার্ড এরোনিয়াস ফুড বিলিভস। আমাদের ফুড সম্পর্কে খুব খারাপ কিছু ধারণা আছে, বিলিভ আছে যে এই ফুডটা ভালো নয়, এই ফুডটা খারাপ। যেমন প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া চলে না, এরকম একটা বিলিভ আছে। তো এইগুলো সেরকম কোনো সাইন্টিফিক বেসিস নেই। ডু নট ওয়াশ ফুড গ্রেনস রিপিটেডলি বিফোর কুকিং। বারবার কুকিং এর আগে ধোয়া চলবে না। কেন বারবার ধোয়া চলবে না? ধুতে বারণ করা হয়নি, বারবার ধোয়া চলবে না, নিউট্রিয়েন্টস গুলো ওয়াশ আউট হয়ে যাবে। ভেজিটেবলস কাটিং এর পরে মাল্টিপল টাইমস ধুতে বারণ করা হয়, ওই একই নিউট্রিয়েন্টস চলে যাবে। ভেজিটেবল যদি সোক করে রাখা হয় কাটার পরে, বেশিক্ষণ সোক করে রাখলেও চলে যাবে, লং পিরিয়ড যদি আমি কাটিং ভেজিটেবল গুলোকে ঢুকিয়ে রাখি। এক্সেস ওয়াটার দিয়ে রান্না করতে বারণ করা হয়। এক্সেস ওয়াটার দিয়ে ধর আমরা কিছু রান্না করলাম, তারপরে মনে হলো প্রচুর জল আছে, সেটাকে আমাকে ফেলে দিতে হবে, তাহলে আমার সেইখানে নিউট্রিয়েন্ট গুলো চলে গেল। তাহলে আপনি এমন পরিমাণে জল দিন যে জলটার মধ্যে নিউট্রিয়েন্ট গুলো থাকবে, যেটা কুকিং এর জন্য অ্যাডিকুয়েট হবে এবং নিউট্রিশন গুলো ঠিক থাকবে। নেক্সট হচ্ছে সবসময় কুকিং যেখানে করা হবে সেই জায়গার কুকিং ভেসেল গুলো রাখার জায়গা সবকিছু কভার্ড থাকবে। কেন কভার্ড থাকবে? কি এড়ানোর জন্য? ঘরের মধ্যে ধুলো ঢুকবে না, তাহলে ধুলোর ব্যাপারটা নেই। মেইনলি কন্টামিনেশন, মাছি, মশা, ইনসেক্ট, রোডেন্ট, এইগুলো থেকে বাঁচানোর জন্য। র ফুড যেখানে স্টোর করা হয়, তোরা বাড়িতে তো দেখেছিস পেঁয়াজ রসুন কোথায় রাখা হয়?
ঝুড়িতে রাখা হয় নর্মালি। ঝুড়ি কারো কাভার থাকে? তাহলে আমাদেরই ভুল, ঠিক আছে। ঝুড়িটা কাভার করে রাখতে বলা হয়, সেটা ঝুড়ি টাইপের জিনিস দিয়েই কাভার করতে বলছি, আমি বলছি না এয়ার পাস বন্ধ করে দিতে, সেটা নয়, কিন্তু কাভার করে রাখা হচ্ছে। নেক্সট হচ্ছে এই দেখ, প্রেসার কুকার বা স্টিম কুকিং প্রেফার করতে বলা হয়েছে রাদার দ্যান ডিপ ফ্রাইং ও রোস্টিং। স্প্রাউটেড অর ফার্মেন্টেড ফুড সবসময় এনকারেজ করা হয়, তো আমরা জানি। অ্যাভয়েড ইউজ অফ বেকিং সোডা, বেশি বেকিং সোডা ইউজ করতে বারণ করা হয়। আর রিহিট করতে বারণ করা হয়, বারবার রিহিট করলে বিশেষ করে যে অয়েলটা থাকে সেই অয়েলটাতে স্যাচুরেটেড ফ্যাটটা বেড়ে যায়, বারবার যদি আমি রিহিট করতে থাকি, পোড়া তেলের খাবার বলে না সেটা। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস বল, এই জন্যই আমি বললাম এগুলা এখানে এমন অনেকগুলো ম্যাটার আছে যেটা যারা একটু আধটু কুকিং জানিস আর কি তাদের পক্ষে নেওয়াটা সুবিধা, যারা একদম জানিস না তারা বলতে পারবি না, করতে পারবি না। নেক্সট হচ্ছে কি টাইপের তেলে, ওখানে ধর তোরা নিতে গেছিস, ওরা তোকে জিজ্ঞাসা করলো যে ম্যাডাম বা ডাক্তারবাবু তাহলে বলুন কি টাইপের তেলে আমরা রান্না করলে ভালো, কি ধারণা তোদের? ইজ ইট সানফ্লাওয়ার অয়েল, ইজ ইট মাস্টার্ড অয়েল, ইজ ইট সয়াবিন অয়েল, ইজ ইট রাইস ব্র্যান অয়েল, আর কিছু? শুধু রিফাইন্ড সয়াবিন অয়েল? শুধু নয়, তাহলে এখান থেকে দেখ তোদের মোটামুটি সবাইকারই অল্প অল্প ধারণা আছে যে কোনো জিনিসটাই বেশি খাওয়া ভালো নয়, এটাই তো উঠে আসছে। তাহলে আমরা সবসময় রেকমেন্ড করি যে প্রত্যেকটা তেলই তার চয়েস অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করবে প্রত্যেকটা তেল, ঠিক আছে। মানে কিছুটা পরিমাণ মাস্টার্ড অয়েল, কিছুটা পরিমাণ রাইস ব্র্যান, কিছুটা সাদা তেল, সমস্ত কিছু রান্না একই রকম তেলে যেন না, এটা বলে দিবি। তার মানে এই নয় যে চারটে তেল ঢেলে মিশিয়ে তৈরি করতে হবে, সেটা না, সারা মাস ধরে এগুলো ইউজ করতে হবে। আচ্ছা এরপরে এটা হলো কুকিং প্র্যাকটিস। কুকিং প্র্যাকটিসের মধ্যে বাকি জেনারেল ক্লিনলিনেস দেখে নিবি, যে খাওয়া রান্না করার আগে হাত ধুচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা কিচেন গার্ডেন আমি বললাম, কিচেন গার্ডেন মানে কি? হোয়াট ইজ কিচেন গার্ডেন? বাড়িতেই, হ্যাঁ বাড়িতেই একটা গার্ডেন করছে যেখানে আমি ধরে নিচ্ছি কিছু ফ্রুটস বা কিছু ভেজিটেবলস তৈরি হচ্ছে, গ্রিন লিফি ভেজিটেবলসও হতে পারে, সেই গার্ডেনটাকে কিচেন গার্ডেন বলা হয়। কিন্তু না, সেরকম বললে হবে না, আর একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে কিচেন গার্ডেনে, সেইটা আমি জানতে চাইছি। ধর এই জায়গাটাতে কিচেন, এই কর্নারটাতে কিচেন ওর, ঠিক আছে। কিচেন গার্ডেনটা কোন দিকে হবে? কোনো দিকের ব্যাপার আছে? পাশে হতে হবে, ওই দূরে দরজাটার কাছে হলো, হতে পারে, কোনো সমস্যা নেই। স্পেসিফিক ক্রাইটেরিয়াটা হলো কিচেনের যেটা ওয়েস্ট ওয়াটার, সেই ওয়েস্ট ওয়াটারটা যাবে হচ্ছে কিচেন গার্ডেনে। তাহলে আমি ওয়েস্ট ওয়াটার মধ্যে কি থাকবে? চাল ধোয়া জলের মধ্যে কি থাকবে? নিউট্রিয়েন্ট থাকবে মেনলি, সেইটা আমি ইউজ করছি গার্ডেনের জন্য, ঠিক আছে। সেই জন্য কিচেন গার্ডেন, আমি নর্মালি যেরকম ফুল গাছে জল দিই সেই জল ইউজ করছি না, কিচেনের জলটা ইউজ করছি। তাহলে অন্য জায়গাতে বাগান যেখানে সবজিও আছে কিন্তু কিচেনের জল ইউজ হচ্ছে না, সেইটা কিচেন গার্ডেন নয়, সেটা নর্মাল গার্ডেন। কিচেন গার্ডেন মানে হচ্ছে ওয়েস্ট ওয়াটারটা ইউজ হতে হবে, এটা মেন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে সল্ট টেস্টিং, এটা আমি বলে নিই আগে, তারপর ডায়েট সার্ভেতে যাব। সল্ট টেস্টিং, সল্টের মধ্যে কি থাকে? আয়োডিন থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে। আর কি থাকে? থাকতে পারে না, না ওটা তো বেস, মানে এক্সট্রা আর কি থাকে? থাকতে পারে, একটা বলি আয়োডিন থাকতেই হবে, গাইডলাইন অনুযায়ী, ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী থাকতে হবে। আয়রন থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই সম্পর্কে একটুখানি নলেজ তোদের দিয়ে নি। ফার্স্টে আমি বললাম আয়োডিন, তোরাই বললি আইডিডি মানে কি? আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ডিজিজ নয় ডিসঅর্ডার, ঠিক আছে। ডিজিজ মানে আমরা পার্টিকুলারলি একটার কথা বলি, ডিসঅর্ডার মানে অনেকগুলো, মাল্টিপল। আইডিডি মানে হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার প্রিভেন্ট করার জন্য আয়োডিন ইউজ করা হয়। কতটা আয়োডিন থাকতে হয়? বেশ, এখানে দুটো টার্ম মনে রাখবি, একটার নাম হচ্ছে ফর্টিফিকেশন, ফর্টিফিকেশন, আর একটার নাম হচ্ছে অ্যাডাল্টারেশন।
ঠিক আছে, কোনটার মানে কি, ফর্টিফাই করা মানে হচ্ছে যে ডিজিজটার কোনো পাবলিক হেলথ ইম্পর্টেন্স আছে, লাইক আয়োডিন ডেফিসিয়েন্সি, এটা অনেকটা বেশি প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স আছে আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যেটা মেইনলি আমাদের প্রবলেম সেটা হচ্ছে গয়টার। তাহলে এই গয়টার প্রিভেন্ট করার জন্য আয়োডিন ফর্টিফাই করা হয়। ফর্টিফাই করা হয় মানে অ্যাড করা হয় নিউট্রিশনাল একটা সাবস্টেন্স, যেটা আমি খুব সহজে চিপলি অনেকটা পপুলেশনের কাছে পৌঁছে দিতে পারবো, সেইগুলো হচ্ছে ফর্টিফিকেশন। অ্যাডাল্টারেশন মানে কি, একদম খারাপ জিনিস মেশানো, ঠিক আছে, সেটা পয়জনাসও হতে পারে, হেলথের জন্য ডিগ্রেডিং কোনো কম্পোনেন্ট হতে পারে, অথবা আমি এটা যেটা গুণমান সেটা বজায় রাখছি না, তাহলে অ্যাডাল্টারেশন সবসময় খারাপ আর ফর্টিফিকেশন সবসময় ভালো, এটি মনে রাখবে। তাহলে আমি যে বললাম যে আয়োডিন দিয়ে ফর্টিফাই করা হচ্ছে, এর সঙ্গে আয়রনও ফর্টিফাই করা হয় টু প্রিভেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটাও ইন্ডিয়াতে প্রচুর বেশি। এই দুটোকে বলা হয় ডাবল ফর্টিফিকেশন। এই ফর্টিফাই করার জন্য ন্যাশনাল লেভেলে কাকে ইমপ্লাই করা আছে, বাড়িতে গেলে কার নুন পাস, ঠিক আছে, এটা ন্যাশনাল লেভেলে করা আছে। তাহলে টাটারই একমাত্র এই সত্যটা আছে, অনেক কোম্পানিরই নুনে ফর্টিফাই করা থাকে সল্টে, সেটা সেই সত্যটা কিনতে হয়, বাট এটা একমাত্র টাটা ওই দামে এটা দেওয়া সম্ভব টাটার পক্ষে। কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, এনআইএন, এটার নাম জেনে রাখিস, এটা পাবলিক হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, এনআইএন হায়দ্রাবাদ। এই যে ডায়েট সার্ভের পুরো ব্যাপারটা এনআইএন তৈরি করে, ঠিক আছে। এনআইএন বলে দিয়েছে যে টাটার সঙ্গেই এটার মৌ স্বাক্ষরিত হবে, চুক্তি হবে, মৌ হয়ে আছে। তো এই আয়োডিন যেটা নিয়ে কথা হচ্ছিল, আয়োডিনের থাকার মাত্রা হচ্ছে 30 ppm পার্টস পার মিলিয়ন অ্যাট ম্যানুফ্যাকচারিং সাইট, যেখানে টাটার প্ল্যান্টে তৈরি হচ্ছে সল্ট, সেখানে 30 ppm আয়োডিন সেখানে মেশানো থাকবে। কেন? এটা ম্যানুফ্যাকচারিং সাইটে। কনজিউমার সাইটে যখন আমরা খাচ্ছি সেইটা, সেখানে 15 ppm অ্যাটলিস্ট পেতে হবে সল্টের মধ্যে, 15 ppm। তাহলে এই 30 to 15 ppm কমে গেল, অর্ধেক হয়ে গেল। কোথায় কমলো? ডিউরিং প্রসেসিং, ডিউরিং স্টোরেজ, ডিউরিং ট্রান্সপোর্টেশন, তিনটে। ওখানে তৈরি হচ্ছে, তারপরে স্টোর করা হয়েছিল, সেখান থেকে এলো লোকাল যে স্টোরে, সেখানে এলো, তাহলে এই পুরো প্রসেসটাতে এই 50% লস হয়ে যায়। সেই জন্য 15 ppm আমাদের দরকার থাকলে 30 ppm ওখানে মেশাতে হয়। এই যে সল্টের মধ্যে আয়োডিন আছে কিনা সেটা বোঝার জন্যই টেস্টের নাম হচ্ছে সল্ট টেস্টিং কিট। এটা আমাদের ডিপার্টমেন্টে থাকে, আছে, তোরা নিয়ে যাবি। কি করব, একটা এরকম হোয়াইট পেপার নেব, ওরা যে নুন ব্যবহার করেন সেখান থেকে সল্টটা 1 চামচ নেব, এখানে রাখলাম পেপারের মধ্যে, মাথার ওপরটা এরকম চূড়া হয়ে থাকবে, এটা আমি সমান করে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে দুটো সলিউশন মেশাবো, একটা হচ্ছে চেক সলিউশন সিএস লিখলাম, আরেকটা সলিউশন আছে সেটার নাম হচ্ছে রিচেক সলিউশন। চেক সলিউশন, রিচেক সলিউশন কি এগুলো? চেক সলিউশনের মধ্যে একটা স্টার্চ আইটেম থাকে, স্টার্চ। সেই স্টার্চ যখন আয়োডিনের সঙ্গে রিয়াকশন করে একটা ব্লু কালার ডেভেলপ হয়, নীল রঙের একটা কালার হবে এইরকম স্ক্রিনটার মতো। তাহলে চেক সলিউশন দেওয়ার পরে যদি ওখানে আয়োডিন থাকে ওদের সল্টে, তাহলে পরে এখানে একটা ব্লু কালার হয়ে যাবে। তাহলে ব্লু কালার হয়ে গেলে আমরা বুঝতে পারবো আয়োডিন আছে, আয়োডাইজ সল্ট। তাহলে আয়োডাইজ সল্ট হলে সল্ট টেস্টিং ওকে। কালার ডেভেলপ করলো না, আচ্ছা কত ড্রপ অ্যাড করব? 1 to 2 ড্রপ, দেখলেই বুঝতে পারবি যে সাফিসিয়েন্ট, ভিজে গেল ওটা। কতক্ষণ ওয়েট করব? 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড ওয়েট করার পরে ডেভেলপ করে গেল কালার, তার মানে আয়োডিন আছে। কালার ডেভেলপ করলো না, তাহলে কি হবে? না, আমরা সাফিসিয়েন্টের কথা বলতে পারবো না। সাফিসিয়েন্টের কথা বলতে পারবো না বলতে, এই চেক সলিউশনগুলো এমনভাবেই তৈরি করা আছে যে 15 ppm থাকলেই ওটা কালার ডেভেলপ করে দেবে, ঠিক আছে। তাহলে সাফিসিয়েন্ট আছে আমরা বলতে পারবো যদি কালার ডেভেলপ করে যায়। যদি কালার ডেভেলপ না করে তাহলে আয়োডিন নেই এটা বলতে পারবো না। কারণ হচ্ছে অনেক সময়তেই আয়োডিন সল্টের মধ্যে আদার্স ইম্পিউরিটিস থাকে, স্টোরেজের প্রবলেম থাকতে পারে, তার জন্য যদি কিছু ইম্পিউরিটিস থাকে একটা কমপ্লেক্স ওখানে তৈরি হয়ে যায় আয়োডিনের সঙ্গে, সেই কমপ্লেক্স থেকে আয়োডিনটাকে আলাদা করা যায় না, আইসোলেট করা যায় না, তাহলে এই স্টার্চটা ওর সঙ্গে কম্পাউন্ড
কিছু তৈরি করতে পারবে না, রিঅ্যাকশন করতে পারবে না। সেই জন্য যদি কালার ডেভেলপ না করে 30 সেকেন্ড ওয়েট করার পরে আমি রিচেক সলিউশন অ্যাড করব 2 ড্রপস। রিচেক সলিউশনটার মধ্যে কি থাকে, একটা উইক অ্যাসিড থাকে, খুব উইক একটা অ্যাসিড দেওয়া থাকে। এই উইক অ্যাসিডটা ওই ইমপিউরিটিস থেকে আয়োডিনটাকে আলাদা করে দেবে, সেপারেট করে দেবে। তাহলে ওই অ্যাড করার পরেও আবার ওই 30 সেকেন্ড আমি ওয়েট করব। এরপরে ধর আমি আগে দিয়েছিলাম স্টার্চ, সেই স্টার্চ ওখানে কিছুটা পরিমাণ বেঁচে আছে, ইমপিউরিটিস ছিল বলে আয়োডিনটা সেপারেট হতে পারেনি, আমি উইক অ্যাসিড দিয়ে সেপারেট করে দিলাম। তাহলে ওই যে চেক সলিউশনের সঙ্গে ওটা অ্যাটাচ হয়ে গিয়ে ব্লু কালার ডেভেলপ করে দিল, দেখতে পেলি নীল কালার, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ আছে আয়োডাইজ সল্ট। কিন্তু রিচেক সলিউশন দেওয়ার পরেও এখানে কালার ডেভেলপ করলো না, তাহলেও কি আমি বলে দেবো যে আয়োডিন নেই? না, বলবো না। কেন বলবো না? এমন হতে পারে আমি প্রথমে যে চেক সলিউশনটা দিয়েছিলাম সেটা পুরোটাই কাজে লেগে গেছে, আর আলাদা করে অ্যাভেলেবেল নেই যে ফ্রি আয়োডিনটা আছে তার সঙ্গে কম্পাউন্ড করার জন্য। সেই জন্য রিচেক সলিউশন দেওয়ার পর 30 সেকেন্ড ওয়েট করে আবার আমি 2 ফোঁটা চেক সলিউশন দেব, দিয়ে যদি কালার ডেভেলপ করে যায় তো আমি বলবো হ্যাঁ আছে, যদি না করে তখন আমি ফাইনালি বলবো নেই। ঠিক আছে? তাহলে নেই বলার আগে আমাকে 3টে স্টেপ করতে হবে, চেক সলিউশন দিতে হবে, ওয়েট করতে হবে, কালার ডেভেলপ করলো না, রিচেক সলিউশন দিলাম, ওয়েট করলাম, কালার ডেভেলপ করলো না, আবার চেক সলিউশন দিলাম, কালার ডেভেলপ করলো না, তখন আমি বলবো যে নেই, তাছাড়া বলবো না। বোঝা গেল স্টেপটা? এটা সুন্দরভাবে লেখা আছে তোদের। এরপরে হচ্ছে ডায়েট সার্ভে। ডায়েট সার্ভের মধ্যে ফুড গ্রুপস, ডিফারেন্ট টাইপের ফুড গ্রুপস আছে, সেই ফুড গ্রুপস ওয়াইজ তোদের চার্টগুলো বানাতে হবে। আর তোরা ফার্স্টে খাবার কি খেয়েছে এটাই তো জিজ্ঞাসা করবি, কি কি খেয়েছে। সাপোজ তোরা কালকে কি খেয়েছিস বল, রাত্রেবেলা ইয়েতে ডিনারে কি খেয়েছিস বল? ডাল খেয়েছিস, কিসের ডাল? মুসুর ডাল, বেশ, লেন্টিল। আর রুটি খেয়েছিস, পোস্ত ছিল, কি আলু পোস্ত? তাহলে আলু পোস্ত, ডাল, আর কি ভাত বা রুটি, তাই তো? এই টাইপেরই কিছু খাবার ওরা আগের দিন রাত্রেবেলা আমি ধরে নিচ্ছি সাপোজ খেয়েছে। তাহলে তোদের ক্ষেত্রে এইটা জানা তোদের পক্ষে ডিফিকাল্ট যে আগের দিন রাত্রেবেলা কতজনের জন্য কটা রুটি তৈরি হয়েছিল, জানা যাবে, ক্যান্টিনে গেলেই জানা যাবে, আরো স্পেসিফিক জানা যাবে। ওদের ক্ষেত্রে কিটা জানবি তাহলে বল, কি জানবি? এক হচ্ছে ফ্যামিলি মেম্বার কত বাড়ি তোরা জানতে পেরে যাচ্ছিস, সেই ফ্যামিলি মেম্বারদের জন্য ওরা যে বাজার করে এনেছিল কতখানি আটা কিনে এনেছে। ঠিক আছে? তাহলে ওরা যদি ডেইলি বাজার করে তাহলে বলে দেবে যে আমাদের এই এতটা আটা লাগে, যদি চাল নিয়ে আসে প্রত্যেক দিনের জন্য বলে দেবে এতটা চাল লাগে, যদি পুরো মাসের বাজার করে তাহলে তোকে কত দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে। যদি দুবেলা হয় তাহলে দুবেলাই ভাত খায় তাহলে তখন এক বেলার জন্য 60 করতে হবে। তো এক বেলা করার দরকার নেই, দুবেলার ভাত যেহেতু হিসাবই করছিস তখন 30 দিয়েই ভাগ করে নিবি, তাহলে দুটো বেলার রাইসটা হয়ে গেল। ঠিক আছে? এরপরে সবজি, ভেজিটেবলস তো আর এক মাসের জন্য কিনে এনে রাখতে পারবে না, ভেজিটেবলস ওকে নিয়ে আসতে হবে, ধর সপ্তাহে 2 দিন বাজার যায় বা 3 দিন বাজার যায়, তাহলে বাজার করার ফ্রিকোয়েন্সিটা জানতে হবে, সেই অনুযায়ী কতটা ওরা গ্রিন লিফি ভেজিটেবলস এনেছে, কতটা পটেটো এনেছে, কতটা সল্ট সারা মাসে লাগে, কতটা তেল লাগে, সবগুলো জানতে হবে। এখানে দেখ একটা চার্ট দেওয়া আছে, ম্যান আর ওমেনের সেডেন্টারি ওয়ার্ক, মডারেট ওয়ার্ক, হেভি ওয়ার্ক ধরে নিয়ে নেট ক্যালোরি কতটা লাগে, কতটা প্রোটিন লাগে, কতটা ভিজিবল ফ্যাট লাগে, কতটা ক্যালসিয়াম লাগে, আর কতটা আয়রন লাগে, এখানে পরিষ্কার দেওয়া আছে। নেক্সট হচ্ছে পোর্শন সাইজ, পোর্শন সাইজ অনুযায়ী দেখে নিবি কতটা করে থাকে, সেই চার্টটাও এবারে আমরা দিয়ে দিয়েছি। ক্যালকুলেট করবি, হ্যাঁ কালকে লাগবে না, কালকে তোকে এই ইয়ে অনুযায়ী পরিষ্কার নিয়ে নিতে হবে, যেমন সিরিয়ালস অ্যান্ড টিউবার্স, নাটস অ্যান্ড অয়েল সিডস, যা যা খেয়েছে ফুড গ্রুপ ওয়াইজ অ্যাকিউরেট, প্রায় অ্যাকিউরেট। অ্যাকিউরেট না হলে এরকম দাঁড়াবে, দেখবি যে মানে কোনো একটা ফুড গ্রুপ দেখবি প্রচন্ড ডেফিসিয়েন্ট হয়ে গেছে বা খুব এক্সেস হয়ে গেছে, যেটা হওয়া আনলাইকলি। না না, এখানে যে ওয়েট গুলো দেওয়া আছে এগুলো তো তোর হচ্ছে হিসেব, যেটা এনআইএন করে দিয়েছে ইন্ডিয়ান ফুড গ্রুপের জন্য, এটা তুই যখন ক্যালকুলেট করবি এটা দিয়ে করবি। ওরা কালকে কতটা খেয়েছে, সাপোজ ওরা কালকে হয়তো 500 গ্রাম চাল খেয়েছে, 500 গ্রাম চালে ভাত খেয়েছে, তাহলে 500 গ্রাম চালের হিসেব হলো। ঠিক আছে? ঢেঁড়স বাজার করে এনেছে, সেখান থেকে তোকে হিসেব করতে হবে যে আমি ভেন্ডি আনা হয়েছিল, ধর 1 কিলো ভেন্ডি আনা হয়েছে, বললো আমাদের 3 দিন ভেন্ডি রান্না হয়েছে,
তাহলে তুই 3 দিন দিয়ে ওটা ভাগ করে দিবি, তাহলে 300 350 গ্রাম কালকে রান্না হয়েছে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, এমন হতেই পারে ওরা একদিন ভেন্ডি কম করেছিল, একদিন ভেন্ডি বেশি করেছে, তাহলে কোনোদিন 200 গেছে, কালকে হয়তো 400 হয়েছে, তোকে সেটা এভারেজ 350 ধরতে হবে। এইটাই হচ্ছে একদিনের ফ্যালাসি। ঠিক আছে, এটা 3 দিন করলে কিন্তু হতো না। একদম, সেটা কি করে বুঝবি? ওটা বুঝবি বলতে ওদের কাছে কাপটা জিজ্ঞাসা করবি, দেখে নিবি, ওদের কাছে যদি ওয়েং মেশিন থাকে তাহলে ওয়েং মেশিনে একদম ঢেলে দেখে নিবি কতটা হচ্ছে। ওরা মোটামুটি দেখে বলে দেবে যে এটা কত গ্রামের চাল, যারা রান্না করে বলে দেবে। প্রত্যেক বাড়ির একটা করে মেজারিং কাপ থাকে, সেটা বাড়ির অনুযায়ী ডিপেন্ড করে, সেটা যারা রান্না করে তারা কিন্তু বলে দেবে যে ঠিক মোটামুটি এটা 70 থেকে 75 গ্রাম হচ্ছে এই এক বাটির চাল, সেটা বলে দেবে। 5-7 গ্রামের এদিক ওদিক হবে, তার বেশি হবে না। সিমিলারলি মাংস চিকেন যদি রান্না হয়, চিকেন কতটা কিনে এনেছে পেয়ে যাবি। ডিম যদি রান্না হয়, এগ, তাহলে কটা এগ হয়েছে, কি কি এগ হয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দিই চার্টে, সেই এগ হয়ে যাবে। রুটস অ্যান্ড টিউবার্স হয়ে যাবে। আর কি কি নিতে হবে? সুগার নিতে হবে, চা যদি খায়, ঠিক আছে, কতটা সুগার ইউজ হয়েছে, যদি গুড় খায় কতটা গুড় ইউজ হয়েছে, জাগার ইউজ হয়েছে। আর কি কি খায় বল নর্মালি ডেলি? বাচ্চা থাকলে মিল্ক কতটা ইউজ হয়েছে। হ্যাঁ, মুড়ি অবশ্যই মুড়ি থাকবে, মুড়ি হিসেব নিয়ে আসবি, মুড়ির পাফড রাইসের হিসেব আমরা দিয়ে দেবো এখানে যদি নাও থাকে। ঠিক আছে, আমি এই গ্রুপ, তোদের গ্রুপটাতে দুটো ইয়েও পারলে শেয়ার করে দিচ্ছি, ওইটাও দেখে নিস। ওখানে নিউট্রিশনাল ভ্যালুগুলো আগের গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম, ওই NIN থেকেই নেওয়া। ফিল্ড ভিজিটে হ্যাঁ, প্র্যাকটিক্যালি তোরা যেটা করবি সেটা হচ্ছে সেপারেট গ্রুপ ভাগ হয়ে যাস, 4 জন 5 জন করে, 4টে বা 5টা গ্রুপ ভাগ হয়ে যাস। আইডিয়ালি দুটো গ্রুপের জন্য দুটো ফ্যামিলি হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ, দুটো ফ্যামিলি যদি হয় তাহলে তোদের 10 জন এক একটা ফ্যামিলির জন্য পড়ছে, তাহলে তোরা 3 জন করে অ্যাটলিস্ট 3টে গ্রুপ করে নিস, 3 3 4 বা 2 করে 5টা গ্রুপ করার দরকার নেই, 3টে গ্রুপ করিস, তাহলে একটা গ্রুপ জেনারেল ইন্ট্রোডাকশনটা নিতে শুরু করবে। জেনারেল ইন্ট্রোডাকশন নেওয়ার সঙ্গে সঙ্গে যে কজন বাড়িতে অ্যাভেলেবেল তাদের হেলথ মেজারমেন্টগুলোও নিতে শুরু করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু তোরা যে কেউ পারবি। একটা গ্রুপ মেজারমেন্ট বাড়ির এনভায়রনমেন্টটা দেখতে শুরু করে দিল। হ্যাঁ, এনভায়রনমেন্টটা দেখার সময় খুব মেটিকুলাসলি দেখতে বলবি, যদি ওদের পারমিশন নিয়ে ওরা বলে যে হ্যাঁ বাড়ির ছবি তোলা সম্ভব, ওদের পারমিশন নিয়ে যা করবি পারমিশন নিয়ে, কিন্তু ওরা ফ্যামিলি, তাহলে যদি বলে হ্যাঁ তোলা সম্ভব তাহলে ছবি নিতে পারিস। ছবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, তোরা একটা বিশেষ করে ঘরের মাপগুলো, ওভারক্রাউডিং দেখার জন্য ঘরের মাপগুলো লাগে, তো নিয়ে আসার পরে দেখা গেল যে প্রচন্ড ছোট মনে হচ্ছে ঘরটা মাপটা, তো এবার সেটা তোরা হয়তো মিটার সেন্টিমিটার বা ইঞ্চির মধ্যে একটা গোলমাল করে ফেলেছিস, লেখার সময় ভুল হয়ে যায়, তাড়া হলো, সময় কম থাকবে। তাহলে ছবিটা থাকলে আমরা দেখে বুঝতে পারি এই দরজাটা কত ফুট বাই কত ফুট, দেখে বল। আইডিয়ালি দরজা ওপর দিকে সবসময় 6 ফুট হয়, এটা 6-এর বেশি আছে। আর এদিকে কতটা আছে বল? 3 নেই রে, 3-এর বেশি আছে, ওটাও 3-এর বেশি আছে, আই থিঙ্ক 4 ফুট আছে। ঠিক আছে, তাহলে যারা মাপ মেজারমেন্ট নিচ্ছিস তারা মেজার করার সঙ্গে সঙ্গে ওগুলো ভেবে নিবি একবার করে। এরপর সাপোজ ধর ঘরের ওই রকম জায়গায় একটা জানলা আছে, ওই অতটা উঁচুতে বাড়ি ওদের, তাহলে কিরকম থাকবে সেটাও না গেলে বুঝতে পারবি না, থাকতেই পারে, সেই জানলাটার মেজারমেন্ট নিতে হবে। এবার কিছু টুল ফুল কিছু পেলি না, কেউ কারো ঘাড়ে তো চেপে উঠতে পারবি না, তাহলে সেইটা তোকে দেখেই বুঝতে হবে যে ওটা কত আছে। তাহলে একটা গ্রুপ ডায়েট সার্ভে করবি, একটা গ্রুপ হেলথ অ্যান্ড জেনারেল চেক আপের সঙ্গে সঙ্গে ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে নিবি, আর একটা গ্রুপ এনভায়রনমেন্টটা দেখতে শুরু করে দিবি, তবে পরে কমপ্লিট করতে পারবি একদিনে, নাহলে পারবি না। পারবি না মানে কি, তোদেরকে জল মেশাতে হবে, আর জল মেশালেই ডেটাগুলো ভুল চলে আসবে। এটা তো একটা রিয়েল লাইফ ফ্যামিলি, তাহলে সেখানে তুই যাই বানাবি, যখন মানে ইয়ে করতে যাবি দেখবি যে খুব গোলমাল এসছে ডেটাগুলো, সেগুলো ম্যানেজ করা যায় না। কেন আমি প্রত্যেকটা ফ্যামিলিতে বলি, যারা খাবার সম্পর্কে আইডিয়া আছে, মিনিমাম রান্না করেছিস, তারা খাবারের জায়গাটাই যাবে। হ্যাঁ, কেন পারবি না? মানে 10-10 বললাম না, দুটো ফ্যামিলি কোনটা কার? তোদের এল আর এম আলাদা করা নেই একদম? হ্যাঁ, এল কে আলাদা ফ্যামিলি পুরো, এম আলাদা ফ্যামিলি, তোদের রিপোর্ট ও রাইটিং তাই হবে, আর আমরাও দেখবো সেই অনুযায়ী। ঠিক আছে,
হ্যাঁ না, তোরা দেখ এটা একটা জেনারেল দেওয়া আছে, নিউট্রিয়েন্ট রিচ ফুড বলে দেওয়া আছে, প্রত্যেকটা ফুডের আলাদা আলাদা গ্রুপ করা আছে, চিকেনের আলাদা, ডাকের আলাদা, তোর ইয়ে যদি হয় কি বলে ওটাকে, পিগ যদি হয় সেটা আলাদা হয়ে যাবে। তারপরে এখন তো রোজা চলছে, তাহলে গরু খাওয়ার ব্যাপার নেই, তাহলে প্রত্যেকটা ইয়ের জন্য মিট আইটেমের জন্য আলাদা ভ্যালু আছে, সেগুলো আমরা দিয়ে দেবো। তোরা খাবারটা কি খেয়েছে সেটা অ্যাকিউরেট নিয়ে আসবি, অ্যাকিউরেট খাবার নিয়ে আসবি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলার, তোরা যখন এখানে দেখ ভ্যাকসিনেশন চার্ট, বাচ্চা যদি থাকে ভ্যাকসিনেশন চার্ট থাকবে, ভ্যাকসিনেশন চার্ট বা এই অ্যান্টিনেটাল কেয়ারের যে এগুলো পাবি, ডকুমেন্টগুলো পাবি, এগুলো সব সময় ছবি তুলে নিবি। এই যে এখানে যেমন ধর প্রত্যেকটা রুমের জন্য আগের বারের থেকেই চার্টটা আমি একটু আলাদা করে দিয়েছি। আগের বারে তোরা কি করতিস, রুম ওয়াইজ ধর ওদের বাড়িতে 3টে রুম আছে, তাহলে একটা 3টে রুমকে যোগ করে অ্যাড করে দিয়ে তোরা যদি এই ক্রাইটেরিয়াটা বের করে দিস, তাহলে রুম ওয়াইজ ক্রাইটেরিয়াটা বেরোবে না। এটা আগের বারে ভুল হয়ে যেত, ধর একটা রুমে 10x10, একটা রুমে 12x10, একটা রুমে 9x8, 3টে রুম যোগ করে দিয়ে তারপর দিয়ে টোটাল ফ্লোর স্পেস বের করে দিলি, সেইটা কি প্রত্যেকটা রুমের সঙ্গে সমান হবে? হবে না তো, অ্যাভারেজ হয়ে যাবে তো। সেই জন্য আমি প্রত্যেকটা রুম আলাদা করে দিয়েছি এবারে, আর প্রত্যেকটা রুমের সঙ্গে তার কটা ডোর আছে, কটা উইন্ডো আছে আলাদা আলাদা করে নিবি। সাপোজ কোনো রুমে 3টে উইন্ডো আছে, তাহলে কি উইন্ডো 1, 2 বা 3 হয়ে যাবে। কোনো রুমে একটাই উইন্ডো আছে, সেখানে উইন্ডো 2টা হবে না। কোন রিমার্কস বল? রিমার্কস হচ্ছে সবসময়, রিমার্কস হচ্ছে ওভারক্রাউডিং প্রেজেন্ট না প্রেজেন্ট নয়, এইটাই আমরা জানতে চাইছি, আর কিছু না। ওভারক্রাউডিং এর 3টে ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া? একটা হচ্ছে নাম্বার অফ পার্সন পার রুম, প্রত্যেক রুমে কটা পার্সন থাকছে, পার ক্যাপিটা ফ্লোর স্পেস, আর একটা হচ্ছে সেক্স সেপারেশন। 3টে ক্রাইটেরিয়া। ধর দুটো ক্রাইটেরিয়াতে ওভারক্রাউডিং নেই, একটা ক্রাইটেরিয়াতে আছে, যেমন এই যে একটা রুমে 2টো পার্সন আছে, ওদের সেটা মেনটেন হয়ে আছে, পার ক্যাপিটা 50 স্কোয়ার ফুট লাগে, প্রত্যেকটা রুম বড় বড়, সেটা হয়ে আছে। একটা রুমে দেখলি 9 বছরের ওপরে ভাই বোন তারা একসঙ্গে থাকে, স্টিল থাকে, যে কোনো কারণেই হোক, তাহলে সেক্স সেপারেশনটা সেক্ষেত্রে হলো না। ঠিক আছে, সেক্স সেপারেশন, সেক্স সেপারেটেড যদি না হয় তাহলে সেক্স সেপারেশন ক্রাইটেরিয়াতে ওভারক্রাউডিং প্রেজেন্ট। সেরকম বাকিগুলোতেও তাই, রিমার্কসে হচ্ছে ওইটি, যে ওভারক্রাউডিং প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। সিমিলারলি ধর ওদের বাড়িতে রুম আছে হয়তো 2টো, একটা রুমে হয়তো 2জন থাকে, তাহলে সেই রুম 1টাতে ওভারক্রাউডিং অ্যাবসেন্ট হলো, আর একটা রুমে হয়তো বাকি 5জন থাকে, তাহলে সে রুম ওভারক্রাউডিং প্রেজেন্ট হয়ে যাবে। সেটা হয়তো বিশাল বড় রুম, তো হল ঘরের মতো, তাহলে আমি এখানে বলেছি দেখ মিনিমাম 50 স্কোয়ার ফুট লাগে পার ক্যাপিটা, তাহলে 5টা লোকের জন্য 250 স্কোয়ার ফুটের একটা ঘর লাগা উচিত, সেই ঘরটা হয়তো 250 স্কোয়ার ফুটের বেশি, 300 স্কোয়ার ফুটের একটা ঘর, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার ক্যাপিটা ফ্লোর স্পেসে সেটা ওভারক্রাউডিং হলো না, কিন্তু নাম্বার অফ রুমের ক্ষেত্রে ওভারক্রাউডিং হয়ে যাবে। একটা রুমে দুটোর বেশি পার্সন থাকার কথা নয়। ঠিক আছে, এরপরে তোরা বলতে পারিস যে বাচ্চা যদি থাকে সে কোথায় শোবে, সেটা কি ওভারক্রাউডিং এ পড়বে না পড়বে না? ওই জন্য তো জিজ্ঞাসা করলাম কোশ্চেন গুলো, এগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট তোরা পাবি ওখানে, তাহলে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, ভালো কোশ্চেন, দেখা যাক। এখানে তোদের প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, হ্যাঁ দেখে নিস, দেখ আমি দেখিয়ে দিচ্ছি। পেছনটা পড়ে নিস, পেছনটা খুব মেটিকুলাসলি আমরা সবাই মিলে বানিয়েছি। যা সেক্স সেপারেশনটা এই তো আছে, দেখ এখানে লেখা আছে when two individuals above the age of 9 years are not related to husband and wife are forced to sleep within one room is called moral overcrowding। তাহলে সেক্স সেপারেশনের ক্ষেত্রে 9 বছরের নিচে যদি ছেলে মেয়ে একসঙ্গে শোয় ভাই বোন, সেটা সেক্স সেপারেশন অনুযায়ী কিন্তু ক্রাইটেরিয়াতে ফুলফিল করবে না, মানে ওভারক্রাউডিং অ্যাবসেন্টই থাকবে। ঠিক আছে, তার আগেরটাতে দেখ the child 1 to 9 years of age is considered half unit। তাহলে তুই যেটা বললি সেটা এখানে ট্যালি করছে, 1 থেকে 9 বছরের বাচ্চা যদি হয় তাকে আমি হাফ ইউনিট ধরবো, আর তার থেকে ছোট মানে ইনফ্যান্ট যদি হয় তাকে আমি ইউনিট ধরবো না।
1 বছরের নিচে বাচ্চা মা বাবার কাছে শুতে পারে, অসুবিধা নেই। তার থেকে বড় বাচ্চা যদি থাকে 2.5 জন, ঠিক আছে, তাহলে 2.5 জন হলে হ্যাঁ তাহলে কিন্তু ওভারক্রাউডিং প্রেজেন্ট। হ্যাঁ, যা ক্রাইটেরিয়া তাই ক্রাইটেরিয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারক্রাউডিং প্রেজেন্ট হয়ে যাবে বাবা মার বাচ্চা যদি থাকে। ঠিক আছে, তাহলে আর কি কোশ্চেন আছে বল। হ্যাঁ একদম একদম, প্র্যাকটিক্যালি নামলে তারপরে দেখবি আর অনেকগুলো প্রবলেম। আমরা এই প্রবলেমগুলো বারবার ফেস করেছি বলেই ওই নিচের দিকের ওই কথাগুলো লিখে রেখেছি। বাকি তোরা আচ্ছা কনজাম্পশন ইউনিট কি জানিস, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কি জানিস সবাই জানিস? কনজাম্পশন ইউনিট আর ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, কনজাম্পশন ইউনিটটা হচ্ছে 1, কাকে 1 ধরবো আমি কোন রেসপেক্টে? অ্যাডাল্ট সিডেন্টারি মেল ইন্ডিয়ান, ঠিক আছে, তার কনজাম্পশন ইউনিট হচ্ছে 1। সেই রেসপেক্টে বাকিদের অ্যাক্টিভিটি যা সেই অনুযায়ী কনজাম্পশন ইউনিট হয় কম হবে নয় বেশি হবে। ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কোনটা? ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, হ্যাঁ 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 বল, ভেরি গুড, ঠিক আছে। প্রেগনেন্সি ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। ল্যাকটেটিং স্টেট ইজ নট এ ডিজিজ, ইটস এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস একটা ছেলের তোরা লিখবি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে কার অ্যাপ্লিকেবল হবে? শুধুমাত্র ফিমেল 15 to 45 অথবা 19 to 49 রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যাদের এটা নেই তাদের কি লিখবি? নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং, এনপিএনএল। পেডিয়াট্রিক না, ওগুলো ফিজিওলজিক্যাল স্টেট নয় বাবা, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস এটা একদম স্পেসিফিক্যালি প্রেগন্যান্সি ল্যাকটেশন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা জিনিস, ম্যারিটাল স্ট্যাটাস আলাদা জিনিস। ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে কি কি পড়ে? ম্যারিড পড়ে, আনম্যারিড পড়ে, সেপারেটেড পড়ে, ডিভোর্স পড়ে। সেপারেটেড আলাদা কথা, সেপারেট, ডিভোর্স হয়নি আলাদা থাকে, সেই টার্মটা হচ্ছে সেপারেটেড। সিমিলারলি ম্যারিটাল স্ট্যাটাস একটা বাচ্চার জন্য লিখবি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আন্ডার 5 বাচ্চা তার লিটার এডুকেশন স্ট্যাটাস লিখবি, আন্ডার 5 এ পড়ার কথা কি তাহলে কেন লিখবি? হ্যাঁ, তার অকুপেশনও নট অ্যাপ্লিকেবল হবে, এগুলো মনে করে লিখতে হবে যেগুলো এনে। অকুপেশন বুঝলি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে ওই অকুপেশনের সঙ্গে রিলেটেড। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি? আমরা স্টুডেন্ট বা আমি ধর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি? হ্যাঁ হ্যাঁ, ওটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়। সেডেন্টারি, মডারেট না হেভি ওয়ার্কার? আমরা স্টুডেন্ট সবসময় সেডেন্টারি, বসে বসে কাজ মানে সেডেন্টারি, ঠিক আছে। মডারেট ওয়ার্কার কারা? মডারেট ওয়ার্কার আর হেভি ওয়ার্কার কারা? হেভি মানে তো বুঝতেই পারছিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেডেন্টারি কারা? স্টুডেন্ট, ডক্টর, লয়ার, টিচার, হোম মেকার, এক্সিকিউটিভ ম্যানেজার, ক্লার্ক, শপকিপার, টেলার, বার্বার, নার্সেস, ল্যান্ডলর্ড, প্রিস্ট, শপ মেকার্স, আর এটা কি পোস্টম্যান। মডারেট কারা দেখ? হাউসমেট, পুলিশ, ড্রাইভার্স, উইভার্স, পটার্স, বাস্কেট মেকার্স, ম্যাসন, বিডি মেকার্স, এগ্রিকালচার লেবারার, রিক্সা পুলার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফিটার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কার্পেন্টার, গোল্ডস্মিথ। আর হেভি ওয়ার্কার কারা? মাইনার্স, গ্যাংম্যান, উড কাটার, স্টোন ক্রাশার্স, ব্ল্যাকস্মিথ, লেবারার্স এনগেজড ইন লোডিং আনলোডিং এটসেট্রা। তাহলে এই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের মধ্যে অনেক রকমের সেটআপ থাকে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের মধ্যে মাইনার্স থাকতে পারে, লেবারার্স এনগেজড ইন লোডিং আনলোডিং থাকতে পারে। তাহলে সেটা যদি হয় হেভি ওয়ার্কার হয়ে যাবে। হ্যাঁ, মানে তোরা এটা বলার উদ্দেশ্য যে প্রফেশন জিজ্ঞাসা করবি একদম খুঁটিয়ে, কাজ করে মানে কি কাজ করে, কোথায় কাজ করে, কত টাকা পায় সেটা পরের কথা, কিন্তু কি কাজ করে? ফ্যাক্টরিতে কাজ করে, ফ্যাক্টরিতে উনি কি করেন? অবশ্যই আছে ওটাও, তাই তো। স্কিলড ওয়ার্কার কাদিকে বলবো, আনস্কিলড কাদিকে বলবো, ঠিক আছে। এছাড়াও কিন্তু সেমি স্কিলডও থাকে। ধর অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিস অফ দ্য ফ্যামিলি টুয়ার্ডস লোকালি প্রিভ্যালেন্ট কমিউনিকেবল ডিজিজ, এটা জিজ্ঞেস করছিস। নলেজ কি আছে, কি জিজ্ঞেস করবি? সাপোজ কেউ একজন পাশের জন ফ্যামিলি মেম্বার, কি জিজ্ঞেস করবি ওকে? এখানে একদম পরিষ্কার লেখা আছে, ঠিক আছে। তোরা
একদম ফার্স্টে ম্যালেরিয়ার নাম শুনেছেন? ম্যালেরিয়া কি কারণে হয় জানেন? ম্যালেরিয়া হলে কি হয় জানেন? হ্যাঁ হ্যাঁ, ম্যালেরিয়া হলে কি হয় জানেন? সিমটম মানে কি হতে পারে ম্যালেরিয়া হলে? যদি কারো আপনাদের ম্যালেরিয়া হয় তাহলে কি করবেন? ম্যালেরিয়া যদি না হয় তার জন্য আপনারা কি করবেন? এরপরে দেখ, নলেজ আর প্র্যাকটিসের মধ্যে দুটো আলাদা জিনিস আছে। প্র্যাকটিসেও সেম জিনিস আছে, কেয়ার সিকিং এন্ড প্রিভেনশন। এটা কেন আছে? ঠিক, হয়েছিল তখন আপনারা কি করেছিলেন? আর প্রিভেনশনে কি বলবো? না, ম্যালেরিয়ার জন্য প্রিভেনশন কি? একটা, আর পার্সোনাল প্রিভেনশন, বেড নেট, মসকুইটো নেট, সেইটা ওরা লাগায় কিনা সেটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, জানে, অবশ্যই জানে যে হ্যাঁ মশারি টাঙাতে হয়, জানি, আপনারা ব্যবহার করেন না। এইটার জন্য এই প্র্যাকটিস আর নলেজটা আলাদা করে দিয়েছে। এমন এমন ডিজিজ দেওয়া আছে যেগুলো এখনকার দিনে জানার কথা, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, ওরা জানবেই। আচ্ছা তোরা নিজেরা বলতো লিগাল এজ অফ ম্যারেজ কত, মেল আর ফিমেলের? আচ্ছা, নাম্বার অফ চাইল্ড উইথ জেন্ডার এ কাপল শুড হ্যাভ, একটা কাপেলের কটা বাচ্চা থাকার কথা? ঠিকই বলেছিস, এখনো কি দুই? সেটা তুই বলছিস, এনআরআর বলছিস। হ্যাঁ 1.5 প্রায়, সেটা নয়, এখন হচ্ছে এক। একদম, তোরা ভালো করে ন্যাশনাল হেলথ, ন্যাশনাল এনএইচএম, হ্যাঁ হেলথ, হ্যাঁ ন্যাশনাল হেলথ এনএইচএম, যেটা ন্যাশনাল হেলথ মিশন, ওটার লোগোটা সার্চ কর, সবাই সার্চ কর ন্যাশনাল হেলথ মিশনের লোগো, এনএইচএম বলে কি আসছে দেখ। তোরা হাম তো হামারা দো বললেও ভুল নেই, কিন্তু মোর অ্যাকিউরেট বা অ্যাপ্রোপ্রিয়েট এটা, আমি ওই জন্যই দেখতে বললাম। হেলথ মিশন, এনএইচএম, তাহলে কি চাইল্ড? গার্ল চাইল্ড। ঠিক আছে, মানে এগুলো তোদের জানতে হবে, ওদের জিজ্ঞাসা করলে ওরা বললো, তোদেরকে তো জানতে হবে। যদি জিজ্ঞাসা করে যে এটা কত আপনি, আমি জানি না, বলুন। মিনিমাম গ্যাপ বিটুইন টু চিলড্রেন কত? 3 years. Is there any awareness in the family about ANC, INC, PNC? এগুলোর মানে কি? ANC মানে, INC মানে? হ্যাঁ, এই দুটোর মাঝে ইন্ট্রান্যাটাল। অ্যান্টিন্যাটাল কেয়ার মানে কোনটা? বিফোর ডেলিভারি। ইন্টারন্যাটাল কেয়ার মানে যেটা ইনস্টিটিউশনে চলছে, যখন ডেলিভারি হচ্ছে সেই সময় যে কেয়ারটা পাচ্ছে হসপিটালে, বা যেখানে ডেলিভারি হচ্ছে সেখানে। যদি হোম ডেলিভারি হয় তাহলে ইন্টারন্যাটাল কেয়ারটা আলাদা হয়ে যাবে। পিএনসি, হ্যাঁ না, পিএনসি একদমই পোস্টন্যাটাল, পেরিনেটাল নেই, ইন্টারনালের মধ্যেই তো পেরিনেটাল চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এরপরে এইটা বল, ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং কখন করা উচিত? আইডিয়ালি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখনই মায়ের পক্ষে পসিবল তখনই। 1 ঘন্টা 4 ঘন্টার কনসেপ্ট নেই, ওটা আমরা বেঁধে দিয়েছি এই কারণে, একটা যদি সিজারিয়ান সেকশন হয় মাকে 4 ঘন্টা টাইম দিতে হবে। ঠিক আছে, সেই জন্য কোনো মা যদি বলে আমি 3 ঘন্টার মধ্যে ফিট হয়ে গেছি, খাওয়াতে পারবো, অবশ্যই পারবে। আমি ধরে রাখবো না বাচ্চাকে, না 4 ঘন্টা পর দেবো। ফিডিং অফ কোলোস্ট্রাম, কোলোস্ট্রাম কোনটা তোরা জানিস? ফার্স্ট যে মিল্কটা বেরোচ্ছে। কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট? প্রি ল্যাকটিয়াল ফিডিং কোনটাকে বলে? কোনটা প্রি ল্যাকটিয়াল ফিডিং? ভালো গান করিস কে? ভেরি গুড, ঠিক আছে, তাহলে এটা
একটা মিথ বা একটা বিলিভ যে মধু দিলে পরে গলা স্বরটা খুব মিষ্টি হবে। আইডিয়ালি দেওয়া কথা নয়, উচিত নয়। আমরা একটা ইনফেকশন দিয়ে দিচ্ছি। মোড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ফিডিং, একটা বাচ্চার মোড তো বুঝতেই পারছিস, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তাহলে শুধুমাত্র মেডিকেলি ইন্ডিকেটেড ছাড়া আমি ওয়াটার বা মেডিকেশন ছাড়া ইভেন সামারেও শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করাবো আপ টু কতদিন? 6 মান্থ। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলবি, কতবার খাওয়ানো উচিত? একদম অ্যাজ পার চাইল্ড ডিমান্ড, বাচ্চা যতবার চাইবে। কোনোদিন যদি বাচ্চা 4 বার চায় 4 বার, কোনোদিন 15 বার চাইলে 15 বার। এটা হচ্ছে আইডিয়ালি ডিমান্ড। এবারে ডিমান্ডটা কত কি সেটা মাকে বুঝিয়ে দিতে হবে, জাস্টিফাই করতে হবে। বাচ্চাকে খেতে দিলে বাচ্চা সারাদিনই খাবে সেটা কথা নয়। বাচ্চা খাচ্ছে, বাচ্চার পেট ভরছে, এটা কি করে বোঝা যায়? বোঝার উপায় আছে, মাকে বলে দিতে হবে। কবার খাওয়ানোর নিয়ম বলে দিবি একদম স্পেসিফিক্যালি। বাচ্চা যখনই খেতে চাইছে, ডিমান্ড করছে, আমি বলে দিই সেইটাকেই বাচ্চা অ্যাজ পার ডিমান্ড অফ দ্য বেবি আমি খাওয়াবো। বাচ্চা সারাদিনে যদি 6 টাইম ইউরিন পাস করে 6 বার, তাহলে বাচ্চার যতটা নিউট্রিশন যাওয়ার কথা ততটা যাচ্ছে। মাকে অ্যাসিওর করে দিবি যদি ছোট বাচ্চা থাকে, ঠিক আছে, যে আপনার বাচ্চা যদি 6 বার ইউরিন পাস করে তার মানে হচ্ছে ওর অ্যাডিকুয়েট নিউট্রিশন যাচ্ছে। 6 বারের বেশি করলে সাফিসিয়েন্ট, 6 বারের কম করলে তাহলে কিন্তু কজ অফ কনসার্ন। নেক্সট হচ্ছে রাত্রিবেলাতে ফিডিং করতে হবে কি হবে না? করতে হবে, ঠিক আছে। শুয়েই ফিডিং করতে হবে না বসে ফিডিং করতে হবে না দুটো মিক্সড? অ্যাজ পার চয়েস অফ দ্য মাদার। মা যদি শুয়ে কমফোর্টেবল থাকে রাত্রিবেলায় করাতে পারে। কমপ্লিমেন্টারি ফিডিং কাকে বলে? কোন সময়ে? টাইমটা বলে দিতে হবে। আফটার 6 মান্থ, ঠিক আছে। 6 মাস হয়ে গেলে পরে আমরা ব্রেস্ট ফিডিংটা কমাচ্ছি না, ব্রেস্ট ফিডিং এর সঙ্গে সঙ্গে অন্য ফিডিং চালু করছি, কমপ্লিমেন্ট করছি। এটাকে কমপ্লিমেন্টারি ফিডিং বলে। এইটার আগে নাম ছিল উইনিং। কথাটা জেনে রাখ, কোনো কোনো বইয়ে বা কোনো কোনো জায়গায় এখনো উইনিং কথাটা ইউজ হয়, কিন্তু এটা এখন আমরা অবসোলেট করে দিয়েছি প্র্যাকটিক্যালি। উইনিং মানে ছিল যে 6 মান্থের পরে আমি ব্রেস্ট ফিডিংটাকে কমাবো, অন্য ফিডিং বাড়াবো না। আমাদের সেটা উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে 6 মান্থস পেরিয়ে গেলে পরে বাচ্চার নিউট্রিশনাল মানে যে ইনক্রিজটা হচ্ছে ডিমান্ড, সেইটা শুধুমাত্র অ্যালোন মাদার্স মিল্ক দিয়ে হবে না। তাহলে মায়ের মিল্কটা বন্ধ করে দেওয়া আমার উদ্দেশ্য নয়। সেটাও যেমন চাইছে বা যেমন খাচ্ছে খাবে, তার সঙ্গে প্লাস অ্যাডিশনাল ফুড অ্যাড হবে। এইটাকে কমপ্লিমেন্ট করা বলে, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট করছি আমি ইচ আদার। নেক্সট হচ্ছে ফিডিং ডিউরিং ইলনেস। কি করানো উচিত? ফিডিং, বাচ্চা ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে, ফিডিং কমিয়ে দেবো না বাড়াবো? একজন বললো যেমন ছিল তেমনই রাখবো। বাচ্চা কি করা উচিত? তোরা তো মেডিকেল লাইনের লোক, তোদের সঠিক কথা বলতে হবে। ডায়রিয়া হয়েছে বা এআরআই হয়েছে, হ্যাঁ মায়ের কথা কেন জিজ্ঞাসা করছো? ঠিক আছে, একটা ছোট বাচ্চা নট নেসেসারিলি এসে 6 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চাও হতে পারে। 2 বছরের বাচ্চা একটা সাডেন কাফ অ্যান্ড কোল্ডের এপিসোড হয়েছে, দিয়ে ওজনটা কমে গেল 1 কিলো, খুব সহজেই কমে যায় বাচ্চাদের। তাহলে সেই যখন ইলনেসটা চলছে তখন মাকে কি অ্যাডভাইস দিবি যে ও যখন ইল থাকছে তখন হ্যাঁ বেশি খাবো। আমাদের নিজেদের যখন ভাইরাল ফিভার হয় আমরা কি বলি? বেশি করে খেতে চাই না, খেতে পারি না, কষ্ট হয় বলে, বাট চেষ্টা করতে হবে, ঠিক আছে। শরীরের তো লাগবে হিল করার জন্য খাবার। ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা জিজ্ঞাসা করে নিস যদি মানে অ্যাপ্রোপ্রিয়েট কাপল থাকে। একদম ডাইরেক্ট গিয়ে হঠাৎ বলবি কেন? মানে তোরা জিজ্ঞাসা করবি না, তোরা জিজ্ঞাসা করা তো একটা স্টাইল আছে। তোরা গিয়ে হ্যাঁ না, তোরা গিয়ে জিজ্ঞাসা করবি। ধর কোনো একটা কাপেল, তাদের বাচ্চা হয়নি, তাদের একরকম কোশ্চেন, যাদের বাচ্চা হয়ে গেছে তাদের একরকম কোশ্চেন, যাদের বাচ্চা হয়নি তাদের গিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করবি। ম্যারিড কাপেল, কতদিন আপনাদের বিয়ে হয়েছে, তাহলে আপনাদের ফ্যামিলি প্ল্যানিং বা বাচ্চা নেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা আছে, আপনারা বাচ্চা নেওয়ার জন্য কিছু প্রোটেকশন ব্যবহার করেন,
কোনো গাইডেন্স নিয়েছেন বা কিছু চিন্তা ভাবনা আছে? জিজ্ঞাসা করলেই বলুন। যদি বলে না কিছু চিন্তা ভাবনা নেই, তাহলে তুই বলতে পারিস আপনারা জানেন যে এর জন্য অনেক রকমের মেথড আছে বা অনেক রকমের পদ্ধতি আছে, যেগুলোকে ক্যাফেটেরিয়া চয়েস বলা হয়। মানে যেরকম ক্যাফেতে গেলে আমরা অনেক রকমের বাস্কেটে সাজিয়ে দিই, এর জন্য ভালো নাম ওটা। তাহলে আপনাকে সেরকম অনেক আপনার সুবিধা মতো অনেক রকমের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আপনি নিয়ারেস্ট যে সাব সেন্টার আছে ওখানে পেয়ে যাবেন। তাহলে সাপও মূল্য লাঠিও ভাঙলো না, যে প্রেগনেন্টই নয় তাকে তুই অপশনটা তো দিয়ে আসতে হবে, সে গিয়ে জিজ্ঞাসা করে নেবে। ধর যে একজনের বাচ্চা হয়ে গেছে, তাকে তুই জিজ্ঞাসা করবি যে আপনি আর কি বাচ্চা নেওয়ার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আছে? যদি থাকে তাহলে আপনারা দুটো বাচ্চার মধ্যে কত গ্যাপ রাখতে হয় জানেন? যদি দুটো বাচ্চার মধ্যে গ্যাপ রাখতে হয় না জানে বলে দিলি, তাহলে এই যে দুটো বাচ্চার মধ্যে গ্যাপ রাখার জন্য আপনাদের কি ব্যবস্থা নিতে হবে জানেন? তারপরে এই কথাগুলো আসবে, হঠাৎ গিয়ে জিজ্ঞাসা করবি কেন? ঠিক আছে, তো কথার মধ্যে দিয়ে কথা আসবে, এটাকে র্যাপো বিল্ডিং বলা হয়। নেক্সট যে ফ্যামিলিটার ধর টিউবেক্টমি হয়ে গেছে, মায়ের লাইগেশন হয়ে গেছে, তাকে তো আর এটা জিজ্ঞাসা করতে যাবি না। তাকে জিজ্ঞাসা করতে গেলে বলবে যে এরা কিছুই না জেনে এসছে। এটাতে ওরা যেটা পেয়েছে সেই হিস্ট্রিটা লিখবি, মানে ওদের কখন ম্যারেজ হয়েছে, কখন বাচ্চা হয়েছে, কোনো অ্যাবর্শন হয়েছিল কিনা। সিমিলারলি এখানে যে জেনারেল অ্যাপিয়ারেন্স সহ বাকি চারটা আছে, এটাতেও যারা অ্যাভেলেবেল তাদেরটাই পাবি, যারা নেই তাদেরটা পাবি না।